ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, একটা সময় ছিল মানুষ পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যেত আর ব্যাগ ভর্তি বাজারে নিয়ে ফিরত। আর এখন মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যায় আর পকেট ভর্তি বাজারে নিয়ে ফিরে আসে। বাজার নিয়ে একটি প্রচলিত প্রবাদ রয়েছে এমন, যে প্রবাদের কারণ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি হলো এক ধরনের করের মতো, যা ধনী গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া মানে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বেড়ে যাওয়া। কিন্তু এই ভোগান্তির শেষ কোথায়? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, মূল্যস্ফীতির লাগাম টানা যাবে কিভাবে। দর্শক, আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতে ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম, আসলে মূল্যস্ফীতির লাগাম টানার বিষয়ে আজকে আমাদের আলোচনার অবতারণা। দেশের অর্থনীতির সবচেয়ে গলার কাটা বলা হচ্ছে মূল্যস্ফীতিকে। যদিও অন্তর্বর্তী সরকার তার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু আদৌ কতটা কার্যকর বলে মনে হচ্ছে? আপনার পর্যবেক্ষণ কি বলে? প্রথমত হলো, যে জায়গাটি সবচেয়ে মন খারাপের বিষয় হয়েছে সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের ভিতরে খুব বেশি উদ্ভাবনী নতুন ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। বরঞ্চ পূর্ববর্তী সরকার যে ধরনের পদক্ষেপগুলো সচরাচর নিতেন, সেই ধরনের পদক্ষেপগুলোই নেওয়া হয়েছে। যেমন আমদানি পর্যায়ে শুল্ক কমানো, অথবা ভ্যাট কমিয়ে দেওয়া, এবং যেটাতে তত্ত্বীয়ভাবে মনে করা হয় যে এর ফলে আমদানি ব্যয় কমলে আমদানিকারক বুঝে বাজারে কম দামে পণ্য সাপ্লাই দিবে এবং তাতে হয়তো মূল্যস্ফীতি কমবে। কিন্তু প্রকারান্তরে যেহেতু অল্প কয়েকজন আমদানিকারক বাজারে, সুতরাং তাদের উপরে যেহেতু আমাদের তাকিয়ে থাকতে হয়, সুতরাং ওই শুল্ক কমিয়ে দিয়ে, ভ্যাট কমিয়ে দিয়ে বরঞ্চ আমদানিকারকের মার্জিনটাই বাড়ে। এটা ভোক্তার পর্যায়ে সেটা খুব কমই পৌঁছায় সেই সুবিধাগুলো, এবং সেই একই রকমের পদক্ষেপ আমরা এই সরকারের সময়ে অব্যাহতভাবে নিতে দেখছি। এক, দ্বিতীয়ত আরেকটি জায়গা ছিল যে উপদেষ্টা, প্রথমত যিনি অর্থ উপদেষ্টা ছিলেন তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। তো তখন আমাদের একটা ছিল যে নতুন একজন বাণিজ্য উপদেষ্টা যদি ফুল দায়িত্ব নিয়ে কাজ করেন তাহলে হয়তো ভালো হবে। এই জন্য আমরাও বলেছিলাম যে নতুন একজন বাণিজ্য উপদেষ্টা পেলে ভালো। একজন এসছেন, কিন্তু আমরা খুব বেশি এখনো কাজের ক্ষেত্রে অনেক বেশি উদ্ভাবনী জায়গা থেকে কাজ করছেন বা মূল্যস্ফীতির ক্ষেত্রে যথেষ্ট নজর দিয়ে কাজ করছেন সেরকম কিন্তু মনে হয় না। যদিও অনেক দৌড়াদৌড়ি দেখছি, কিন্তু এখন পর্যন্ত কার্যকর ফলাফলের জন্য উদ্যোগের জায়গাগুলো আমরা দেখিনি। যেটা বড় বিষয় সেটা হলো যে একটি হলো যে কিছু বাজার ভিত্তিক কারণ রয়েছে উচ্চ মূল্যের, যেমন ডলারের উচ্চ মূল্য, অথবা পণ্য আমদানি করতে গিয়ে যে পরিমাণ ডলার পাওয়া দরকার ব্যাংক থেকে সেটা না পাওয়া, এলসি খুলতে না পারা, সেটা একটা কারণ। আর একটা হলো আমদানি পর্যায়ে, এবং তার কারণে কাঁচামালেরও মূল্য বৃদ্ধি হয়, যেগুলো কাঁচামাল এনে দেশে পণ্য উৎপাদন করতে হয় সেখানে আবার মূল্য বৃদ্ধি হয়। এবং আর একটি হলো যে আগের সরকারের সাথে সম্পর্কিত কোনো কোনো বড় ব্যবসায়ী পরিবর্তনের পরে তারা আমদানি করা গুটিয়ে ফেলেছেন, এবং তার কারণেও বাজারে তার একটা সাময়িক প্রভাব পড়েছে। এগুলো বাজার ভিত্তিক কারণ। কিন্তু এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সয়াবিন তেল নেই, যদিও তার আগ পর্যন্ত বলা হচ্ছিল প্রচুর সয়াবিন তেল নাকি আমদানি হয়েছে রমজান মাসকে মাথায় রেখে। সুতরাং এই যে বাজারের সাপ্লাই চেনে যে দৌরাত্ম্য এবং সেখানে যে ম্যাল গভর্নেন্স, সেই জায়গাটিতে কিন্তু খুব বড় আমরা এখন পর্যন্ত কোনো সফলতা পাইনি। অবশ্য সফলতা এত সহজে পাওয়াও যাবে না। যেমন কিছুদিন আগে একটি প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সম্ভবত আশরাফ ভাইও সেখানে ছিলেন। তো সেই প্রোগ্রামে যেটা বলার চেষ্টা করেছি, আমাদের কোনো পণ্যভিত্তিক সাপ্লাই চেনের কোনো ডেটা বেজই নেই, কোনো সাপ্লাই চেন সংক্রান্ত কোনো ডিজিটালাইজ ডেটা সিস্টেমই নেই। তাহলে আপনি আসলে জানেনও না কার কাছে কতটুকু মজুদ আছে, জানেনও না কে কতটুকু আমদানি করছে, কতটুকু বিক্রি করছে দৈনিক, কার কাছে বিক্রি করছে, কি দামে করছে। এই কোনো জিনিসই আসলে সাপ্লাই চেন সম্পর্কিত তথ্য কারো কাছে নেই। সবই অনুমান নির্ভর, এবং সেই অনুমান নির্ভর নিয়ে তো আসলে বাজারের উপরে এক ধরনের স্থিতিশীলতা বা সরকারের পদক্ষেপের একটা ফল পাওয়া, এটা কোনোটাই পাওয়া যায় না। সুতরাং আমি যেটা সেখানে প্রপোজ করেছি যে এক ধরনের ডিজিটালাইজড একটা একটা সাপ্লাই চেইন ভিত্তিক ডেটা সিস্টেম আমাদের থাকা দরকার, যেটাতে আমদানি বা উৎপাদন থেকে শুরু করে পণ্য রপ্তানি বা বিপণন পর্যন্ত, বা পণ্য বাজারজাতকরণ পর্যন্ত সব ধরনের তথ্য থাকবে। কারা এখানে রেজিস্টার্ড লাইসেন্সধারী, কে কে আমদানি করছেন, কে কে উৎপাদন করছেন, কে কে স্টোর করছেন, হোল্ড করছেন, সে সমস্ত ধরনের তথ্য উপাত্ত সেখানে থাকবে, যেগুলো সরকার মনোযোগ
মনোযোগ দিয়ে তদারকি করতে পারবেন। এরকম একটা জিনিস করতে একটু সময় লাগে, কিন্তু এই কাজটা শুরুও হতে দেখছি না। সম্প্রতি দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে যে কিছু কিছু মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তার ভিতরে বাণিজ্য মন্ত্রণালয় একটি। আশা করছি যে হ্যাঁ, আস্তে আস্তে হয়তো ডিজিটালাইজেশন, এই যে পণ্য ভিত্তিক সাপ্লাই চেইনগুলো ডিজিটালাইজেশন করা, এদিকে হয়তো বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে উদ্যোগ নেবেন, এই প্রত্যাশার জন্য অপেক্ষায় আছি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আশরাফ আহমেদ, আপনার কাছে বা যে বিষয়টি ডক্টর গোলাম মোয়াজ্জেম জি অনেক বিষয় অবতারণা করেছেন, সেটি হচ্ছে উদ্ভাবনীর, নতুন করে উদ্ভাবনীর কিছু কথা বলেন, পূর্বাপরের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করলেন, এবং সবচেয়ে যে বিষয়টি সাপ্লাই চেইন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটি কোনো আসলে সত্যিকার ডাটাই আমাদের কাছে নেই। এই সাপ্লাই চেইনের যে মধ্যস্বত্বভোগী আছে তাদের নিয়ন্ত্রণ না করে আসলে আমাদের মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণ করা যায় বলে মনে করছেন? আপনার অভিজ্ঞতা এবং বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। দেখুন, প্রথমে একটা জিনিস বলে নিই, মজিম ভাই যেটা বললেন যে আমরা আসলে কেউ কিছুই জানি না যে সাপ্লাই চেনে কি করছে। আমাদের জন্য ব্যাপারটা আসলে একটা অন্ধের হাতি দর্শনের গল্প হয়ে গেছে। যে আপনি ধরে নিচ্ছেন যে সাপ্লাই চেনে কোনো একটা পয়েন্টে কেউ একজন সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছেন, যে এটা হয়তো বা একেবারেই ভুল একটা তথ্য। এমনও হতে পারে যে এটা আসলে অরিজিনাল যে সাপ্লাই সোর্স আমরা ব্রাজিল থেকে কিংবা আর্জেন্টিনা থেকে যখন ইম্পোর্ট করছি, ওই পর্যায়ে আসলে দাম বেড়ে গেছে, এবং সেটা যখন আমি ডলারে কনভার্ট করে আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি, সেখানেও একটা বড় সমস্যা আছে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আমাদের যে এন্টায়ার খাদ্যপণ্যের যে চেইনটা, সেটা রিটেল থেকে শুরু করে ইম্পোর্টারের পয়েন্ট বা হোলসেলার পয়েন্ট থেকে, আপনার এটা পুরোটাই একটা ইনফর্মাল সেক্টর। এখানে না আছে কোনো রেজিস্ট্রেশন, না আছে কোনো ট্রেসেবিলিটি, না আছে কোনো ফর্মালিটি। আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই যে ট্রেডাররা যারা ইনভলভ এখানে, তাদের কোনো হয়তো বা ভ্যাট রেজিস্ট্রেশনও নেই। কোম্পানি তো দূরের কথা, সোল প্রোপ্রাইটারশিপ, এবং সেটা ভ্যাট রেজিস্ট্রেশনও নেই। সো এরকম অবস্থায় আপনি যদি আশা করেন যে আপনি আসলে একটা তথ্যভিত্তিক একটা ডেটাবেস, একটা রেশনাল ডিসিশন নিতে পারবেন, আমি মনে করি না এটা সম্ভব। সেকেন্ড যে ফান্ডামেন্টাল গলতটা আমাদের আছে, দেখুন আমরা একটা জিনিস চেষ্টা করি যে বলি যে খাদ্যপণ্যের দাম কিংবা যে কোনো জিনিসের এসেনশিয়াল গুডসের দাম বেঁধে দিলাম সরকার থেকে। সেটা করলে কি হয়? আপনি যদি এমন একটা দাম বেঁধে দেন যেখানে আমি একজন ব্যবসায়ী হিসাবে ওই দামে আপনাকে সাপ্লাই করতে পারবো না, আমার ধরেন আমার যোগানের খরচের থেকে বেশি, তখন আর কি হবে? তখন আমাকে একমাত্র উপায় থাকছে যে ওই ব্যবসাটা না করা। আপনি আমাকে বললেন যে সয়াবিন তেল আমাকে 130 টাকায় বিক্রি করতে হবে, আমি যদি 130 টাকায় নিচে কিনতে না পারি, আমি তখন কি করব? আমার একমাত্র অপশন থাকে ব্যবসাটা না করা। তো আমি যদি সয়াবিন তেল না বিক্রি করি, এবং দেখা যায় যে এরকম হাজার হাজার ব্যবসায়ী যদি তখন এটা করেন, তখন যেটা হবে যে আপনি বাজারে সয়াবিন তেলের একটা সংকট তৈরি হবে। সংকট তৈরি হলেই আপনার দেখবেন যে আপনি 130 টাকা যেটা বলছেন, ওইটা কিন্তু একটা ব্ল্যাক মার্কেট ক্রিয়েট করে ওইখানে কিন্তু 150 টাকা উঠে গেছে দাম। এইখানে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা মনে রাখতে হবে যে দেখুন, আমি মনে করি যে প্রাইস কন্ট্রোলের থেকে সাপ্লাই যদি এনশিওর করতে পারেন এবং কম্পিটিশন যদি এনশিওর করতে পারেন, তখন কিন্তু দেখা যাবে যে অটোমেটিক্যালি মার্কেট ফ্লেক্সিবিলি এটা অ্যাডজাস্ট করছে, যেখানে যখন দাম বাড়বে তখন জিনিসের দাম বাড়বে, যখন জিনিসের দাম কমবে তখন কমে আসবে। কারণ দেখুন, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমাকে তো বিক্রি করতে হবে। আমি যদি আপনার কাছ থেকে প্রিমিয়াম দিতে না পারি, তাহলে কি হবে? আমাকে তো বাজারে অন্য সবাই যেই দামে বিক্রি করছে ওই দামে বিক্রি করতে হবে। তো তখন এই কম্পিটিশনটা থাকলে অটোমেটিক্যালি বাজারে একটা প্রাইস ফিক্সেশন হয়ে যায়। সেকেন্ড যে ফান্ডামেন্টাল ইস্যুটা আমি একটু বলতে চাই, দেখুন আমরা খুব কম মূল্যস্ফীতির দেশে পরিণত হতে চাই কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। কারণ ফান্ডামেন্টাল ইকোনমিক্স হচ্ছে আপনি যদি কম মূল্যস্ফীতি রাখেন, আপনার গ্রোথ কম হবে, আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। আমাদের সিচুয়েশনটা হচ্ছে আমরা যদি আমাদের এমপ্লয়মেন্ট যেটা ভেরি সিম্পল, যে আমাদের প্রতি বছর 20 থেকে 25 লাখ মানুষ আমাদের কর্মসংস্থানে প্রয়োজন হয়, যারা আমাদের ওয়ার্কফোর্সে জয়েন করেন। তার মানে হচ্ছে আপনি যদি প্রত্যেক বছর যদি আপনি 20 থেকে 25 লাখ কর্মসংস্থান তৈরি করতে না পারেন, তাহলে বেকারত্ব বাড়তে থাকে। কারণ আমাদের মোটামুটি এখন কর্মী সংখ্যা হচ্ছে, লেবার ফোর্সের সাইজ হচ্ছে আবার 8 কোটির মতো। তার মানে এখান থেকে যদি আপনি এই 2.5-3% যদি আপনি প্রত্যেক বছর জব গ্রোথ না করেন, তখন যেটা হবে যে আপনার বেকারত্ব বাড়তে থাকে। আমাদের ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে লো ইনফ্লেশন, লো গ্রোথ ইকোনমি আমি মনে করি একটা ডিজাস্টারাস স্ট্র্যাটেজি। আমাদেরকে হাই গ্রোথে থাকতেই হবে। সেটার জন্য যদি হাই ইনফ্লেশন হতে হয়, কিছুটা হলেও আমাদেরকে সেটা মেনে নিতে হবে। এবং সেই ইনফ্লেশন কন্ট্রোল করার মেকানিজম কিন্তু আসলে প্রাইস কন্ট্রোল নয়। সেই ইনফ্লেশন কন্ট্রোল করার মেকানিজম হচ্ছে আপনার সাপ্লাই বাড়ানো, আমাদের উৎপাদনশীলতা বাড়ানো, আমাদের কৃষির উৎপাদন বাড়ানো, আমাদের
আমদানি করার সক্ষমতা বাড়ানো। খুব সহজভাবে যদি তেলের গল্প বলি, দেখুন সয়াবিন তেল আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, কারণ সয়াবিন আমাদের দেশে যথেষ্ট পরিমাণে তৈরি হয় না। কিন্তু আমাদের কিন্তু রাইস ব্র্যান অয়েল তৈরি হয়। রাইস ব্র্যান অয়েল কিন্তু যদি আপনি লোকাল মার্কেটে করতে পারেন, বিক্রি করতে পারেন, সেটা কিন্তু সয়াবিন তেলকে রিপ্লেস করবে। নিশ্চয়ই আপনাদের দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন আশরাফ আহমেদ এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালে খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালে খাতায়। আজকের আলোচনার বিষয় মূল্যস্ফীতির লাগাম টানা যাবে কিভাবে। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, তার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। সেটি হচ্ছে সাম্প্রতিক আপনারা যে বাজেট প্রস্তাবনা দিয়েছেন সিবিডির পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে আগামীতে কিন্তু আরো ভোগাবে মূল্যস্ফীতি। কারণটা কি আসলে সবকিছু মিলিয়ে? প্রথমত সেটি হলো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী, কিন্তু তা হলেও খাদ্য মূল্যস্ফীতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো চালের বাজারে এখনো কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী এবং প্রবণতা সেটা আছে। বাড়ছে। কিছুদিন আগে যেটা 80 টাকায় চাল কিনেছে সেটা এখন 95 টাকা করে কিনতে হচ্ছে সবাইকে। হ্যাঁ, মানে সেটা অবশ্য কিছুটা ওই যেটাকে আমরা বলি ফাইন রাইস, যেটা যদিও কোর্স রাইস এবং মিডিয়াম রেঞ্জের রাইসটা কিছুটা স্ট্যাবল আছে, কিন্তু আমাদের ধারণা যে বোরো চাল বাজারে না আসা পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের শেষ থেকে মেতে না আসা পর্যন্ত মূল্যস্ফীতি অনেক কমে যাবে এটা ভাবার কারণ নাই। সুতরাং সেই প্রভাবটা কিন্তু এখানে থাকবে, এটা সহজেই এটা অনুমান করা যায়, এটা একটি কারণ। আর হলো যে নন ফুড নন ফুডের ক্ষেত্রে আমাদের সরকার থেকে ঘোষণা এসেছিল যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি বা যে গ্যাসের মূল্য বৃদ্ধি করবেন সরকার, এরকম একটি ঘোষণা আসছিল। যদিও সেটা 1 মাসের জন্য স্থগিত বলবো না, আগের মূল্যই রাখা হয়েছে, কিন্তু সরকারের জ্বালানি মন্ত্রণালয় বা বিভাগের হাতে যে পরিমাণ এখন অর্থের ঘাটতি রয়েছে, তাদের পাওনা এত বেড়ে গিয়েছে, তারা এখন উপায় খুঁজছে। এবং আমরা যদিও মনে করি যে হ্যাঁ, সরকারের এগুলোর জন্য মূল্য বৃদ্ধি সমাধান না, আর তাকে অন্য জায়গায় বরঞ্চ হাত দিতে হবে। তো সে এলএনজি আমদানি করে সমস্যার সমাধান করতে চাচ্ছে, যেখানে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে গ্যাস এক্সপ্লোরেশনটা কেন সরকার বাড়াচ্ছে না। তো সেই জায়গাটার কাছে যদি আবার সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেয়, তাহলে সেটা কিন্তু প্রকারান্তরে আবার উৎপাদন ব্যয়, কৃষি মানে হাউজহোল্ড লেভেল এক্সপেন্ডিচার যেমন বাড়াবে, আবার একই সাথে শিল্প উৎপাদন যেগুলো গ্যাস ভিত্তিক সেখানে তার একটা প্রভাব পড়বে, এবং অন্যান্য গ্যাস ভিত্তিক অন্যান্য শিল্প যেগুলো সেখানেও তার একটা প্রভাব পড়বে। এর ফলে যেটা হচ্ছে যে গ্যাস স্বাভাবিকভাবে পুরো মাত্রায় সরবরাহ করতে পারছে না বলে সরকার কিন্তু সাম্প্রতিককালে সার আমদানি করতে হচ্ছে সরকারকে, এবং সেটার জন্য কিন্তু সরকারকে বেশ বড় একটা ব্যয় যাচ্ছে। এবং সার যদিও সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু ভর্তুকি মূল্যে কিন্তু পুরোপুরি সার কৃষক পাচ্ছে না, তাকে বরঞ্চ কিছুটা উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে, সেটাও তার কৃষি ব্যয় বাড়িয়ে দিচ্ছে। মোট কথা একটা এই যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসে যে একটা বড় রকমের একটা অবনতি তো হয়েছে, সেই অবনতির প্রেক্ষাপটে আমাদের রিজার্ভ কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার নিম্ন মূল্য, এবং প্রয়োজন মতো আমাদের জ্বালানি আমদানি করতে না পারার অক্ষমতা, এবং বিকল্প যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেগুলো না নিতে পারা, এগুলো সবকিছু মিলিয়ে আসলে মূল্যস্ফীতির চাপটি সহসা চলে যাবে এটি মনে হয় না। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আশরাফ আহমেদ, আপনার কাছে বা যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বিরতির আগেও আপনি আপনার বেশ কিছু দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। উৎপাদন ব্যবস্থা, উৎপাদন সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন, আমদানি সক্ষমতার কথা বলেছেন, হাই গ্রোথ এবং হাই ইনফ্লেশনের কথা বলেছেন। তার সাথে আর একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বলেছেন যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে চাঁদাবাজি। যেখানে অন্তর্বর্তী সরকারের খোদ অর্থ উপদেষ্টা কথা বলেছেন, সেই জায়গায় কেন আমরা এখন এটা নিয়ন্ত্রণ করতে পারছি না আসলে? দেখুন, এই প্রশ্নটা আসলে মোয়াজ্জেম ভাইকে করা দরকার ছিল। নিশ্চয়ই এটার সাথে আরো যুক্ত করবেন কিছু একটা। না, কেন বলছি আমি, তার কারণটা হচ্ছে চাঁদাবাজি হলেও যেটা হয় যে টাকাটা তখন সিস্টেমে থাকে। সো ফলে আমরা যে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের যেই মিসম্যাচের জন্য ইনফ্লেশনটা হয়, সেখানে কিন্তু এটা খুব একটা বড় এফেক্ট ফেলে না। এটা এফেক্ট ফেলে কোথায়? যেখানে আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের দাম কিংবা ইন্ডিভিজুয়াল চ্যানেলের কস্ট বাড়া কমার উপরে ডিপেন্ড করে। তো দেখা যাবে যে আপনি হয়তো ঢাকা শহরে গিয়ে আপনি শসার দাম বেড়ে গেছে কিংবা গাজরের দাম বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড যখন আমরা ইনফ্লেশনের কথা বলি, সেখানে কিন্তু এই চাঁদাবাজির ফ্যাক্টরটা কোনো বড় ইস্যু না। সেখানে বরং বড় ইস্যু হচ্ছে আপনি সিস্টেমে কত টাকা পাম্প করছেন, আপনার
ওভারঅল যে ডিমান্ড যেটা আছে সেটা আপনি কতখানি কমাতে পারছেন কিংবা কতখানি বাড়াতে পারছেন। আমরা এই মুহূর্তে বেসিক্যালি গত 2 বছর ধরে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে চাহিদার নিয়ন্ত্রণ। কারণ আপনি যদি টাকার সাপ্লাই কমিয়ে দেন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন, টাকার সাপ্লাই কমিয়ে দেন, তখন আপনার অ্যাগ্রিগেট ডিমান্ড কমতে থাকে। অ্যাগ্রিগেট ডিমান্ড কমতে থাকলে আপনার ইনফ্লেশন কমার কথা। আমাদের যেটা উল্টো যেটা হয়েছে, যেই কারণে যতখানি আমরা টাইট দিয়েছি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, ততখানি এফেক্ট আমরা পাইনি। তার কারণটা হচ্ছে, দেখুন আমাদের তো একটা বড় অংশ আসলে ইম্পোর্ট করতে হয় খাদ্যপণ্য। বড় অংশ বললেও মানে সংখ্যায় বড়, কিন্তু সেটা কিন্তু ওভারঅলের তুলনায় যে খুব যে বড় একটা তা কিন্তু না। মানে এভাবে বলি যে আমরা মোটামুটি 3টা কি 4টা কমোডিটির জন্য 100% ফরেন ডিপেন্ডেন্ট, যেগুলো বড় সাইজের। যেমন ধরুন আপনার এডিবল অয়েল, সুগার এবং উইট, হ্যাঁ, এবং টু অ্যান এক্সটেন্ট মেইজ। এই 4টা মিলিয়ে কিন্তু টোটাল ইম্পোর্ট $4-5 বিলিয়ন বেশি হয় না। যে ক্ষেত্রে আমাদের যে চাল এবং অন্যান্য চালের মার্কেট ইটসেলফ ইজ প্রায় $50 বিলিয়ন কাছাকাছি। তো এই হিসাবে আমি যেটা বলার চেষ্টা করছি যে দেখুন, আমাদের কিছু কিছু পণ্যের দামের উপরে একটা চাহিদার মানে সাপ্লাই কস্ট, যেটা আমাদের যে সাপ্লাই কার্ভ, যেটা সেখানে একটা বড় চাপ পড়েছে ইনফ্লেশনের ইন্টারেস্ট রেট বাড়ার কারণে। তো যেই কারণে আমরা যখন একদিকে চাহিদা যেমন কমানোর চেষ্টা করেছি, কিন্তু যেহেতু খাদ্যপণ্যের চাহিদা ইনফ্লেক্সিবল, সেই কারণে খাদ্যপণ্যের চাহিদা কমেনি, কিন্তু ওই জিনিসগুলো সাপ্লাই কস্ট বেড়ে গেছে। ফলে আমরা যখন মানে ইন্টারেস্ট বাড়িয়ে যখন আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, সেটা যতখানি প্রয়োজন ছিল ততখানি এফেক্টিভ হয়নি। উল্টো দিকে যে জিনিসটা হয়েছে, আমরা যখন ইন্টারেস্ট রেট বাড়িয়েছি, তখন আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের লেভেল সিগনিফিকেন্টলি কমে গেছে। আপনি যদি দেখেন যে গত 6-7 মাসে আপনার আমাদের যে ক্যাপিটাল মেশিনের ইম্পোর্ট প্রায় 30% মতো ড্রপ করে গেছে। তার মানে হচ্ছে এসেনশিয়ালি এটা একটা ভালো ইন্ডিকেটর যে আমাদের ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট প্রবাবলি 30% মতো ড্রপ করে গেছে। সরকারি ইনভেস্টমেন্ট যেটা যে আমরা যেটা এডিপি বাস্তবায়ন বলি, সেটাও কিন্তু দেখবেন যে সিগনিফিকেন্টলি লোয়ার। এই দুটোর মানে হচ্ছে, যেহেতু আপনি ইনভেস্টমেন্ট কমিয়ে এনেছেন, আপনার ইকোনমিক গ্রোথ কিন্তু সিগনিফিকেন্টলি কমে আসছে টু অ্যান এক্সটেন্ট, যেটা অন্য সবাই যেটা বলছে যে 3-4% ইকোনমিক গ্রোথ হয়তো বা এই অর্থ বছরে হবে, যেটা আমাদের কয়েক দশকের মধ্যে আমাদের সর্বনিম্ন, সেটাও কিন্তু আমি মনে করি একটু চ্যালেঞ্জিং হবে। কারণ গত 6 মাসে যে নাম্বারস আমরা দেখতে পাচ্ছি, ইভেন স্টক মার্কেটে যেগুলো লিস্টেড কোম্পানি আছে, সেখানেই দেখতে পাচ্ছি যে আইদার টপ লাইন ইজ স্ট্যাগনেন্ট, মানে 1-2% সেলস গ্রোথ হচ্ছে, কিন্তু বটম লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে 5-10% কমে যাচ্ছে বিকজ অফ ইন্টারেস্ট রেট। এই সিচুয়েশনে আমাদের জন্য আসলে ইকোনমির চাকা ঘোরাটা এবং ইকোনমিক প্রবৃদ্ধি একটা, আমি মনে করি খুব বড় একটা নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন আপনাদেরকে, আমাদের মাধ্যমে দর্শকদেরকে। আমাদের এখানে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণের ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাত আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।